রাজনীতি, সংস্কৃতি কিংবা কূটনীতিতে যে আমূল পরিবর্তন আনতে চেয়েছিল এই বাংলাদেশ ভূখণ্ডে, ইতিহাসের এক ক্ষণজন্মা বিপ্লবী হয়ে বিদায় নিলেন সে। গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচন কেমন হবে, কেমন হওয়া উচিত, এ নিয়ে যখন তুমুল আলোচনা, বিতর্ক রাজনীতির মাঠে, তখন ভোট রাজনীতিতে নতুন কিছু তো দেখা গিয়েছিল শরীফ ওসমান হাদীর নির্বাচনী প্রচারণায়। সেই মহান বিপ্লবীকে স্মরণ করছে আজকের ভোটের ট্রেন। হাদীর ভোট মন্ত্র শিরোনামে আজকের আলোচনায় আপনাকে সঙ্গ দেব আমি আজহার লিমন। শুরুতেই শুনে নিতে চাই শহীদ শরীফ ওসমান হাদীকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদীর নামাজে জানাজা পূর্ববর্তী বক্তব্যে তিনি বলেছেন, নতুন দিনের রাজনীতি এবং গণমানুষের কাছে কি করে পৌঁছাতে হয় সেটি ওসমান হাদীর নির্বাচনী প্রচারণা থেকে শেখার আছে। তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে, তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। প্রিয় হাদী, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে। শরীফ ওসমান হাদী ও নির্বাচন নিয়ে বিভিন্ন মন্তব্য এসেছে বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দের কাছ থেকে। চলুন শুনে নেই। দেশীয় এবং বিদেশীয় সকল চক্র যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, এদেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, কণ্ঠকাঠিন্য করতে চায়, তাদেরকে আমরা সমুচিত জবাব দেব গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে। তার ছোট সন্তান তাকেও যেন তার মতো করে বাংলাদেশের মানুষের কাছে বড় হওয়ার তৌফিক দান করেন এবং যে সংগ্রাম তিনি করে গেছেন, শহীদ আবরার ফাহাদ, শহীদ আবু সাইদ, শহীদ হাদী ভাই, তারা যে নতুন বাংলাদেশের প্রত্যাশা করেছিলেন, সেই বাংলাদেশ যেন আমরা গঠন করতে পারি। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জাবেরের বক্তব্যটিও আমরা শুনে নিতে চাই। আজকের আলোচনার বিষয়বস্তু হাদীর ভোট মন্ত্রে তার বক্তব্য প্রাসঙ্গিক। আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। ভোটের ট্রেনে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। বিরতির পর স্বাগত দর্শক, দেখছেন ভোটের ট্রেন আর আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। দর্শক, আজকে আমরা আলোচনা করছি হাদীর ভোট মন্ত্র শিরোনামে। আর আজকে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন রাজনীতি বিশ্লেষক মোহাম্মদ ইশরাক। মোহাম্মদ ইশরাক, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আজকে যখন আমরা এই হাদীর ভোট মন্ত্র, হাদীর যে নির্বাচনী প্রচারণার যে নতুনত্ব, এগুলো নিয়ে রাজনীতির মাঠেও আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন যে তার যে ভোটের রাজনীতিতে তিনি যেভাবে করে গেছেন সেখান থেকে শেখার আছে, এরকম অনেক আলোচনা হয়েছে। তার প্রেক্ষিতেই আজকে আমাদের আলোচনা হাদীর ভোট মন্ত্র। শুরুতে আপনার কাছে যে বিষয়টা জানতে চাই সেটি হলো যে এই যে একজন ওসমান হাদী, যিনি এই আমাদের আশপাশেই ঘোরাফেরা করতেন, ঢাকা ৮ আসনের অনেকটা একা একা নির্বাচনী প্রচারণা করতেন, তিনি আজ শহীদ ওসমান হাদী। সহজ প্রশ্ন, কি রেখে গেলেন এই জাতির জন্য তিনি? শহীদ শরীফ ওসমান হাদীর উনি যে জিনিসটা আমার মনে হয় যে স্পেশালি ভোটের মাঠে উনি যে জিনিসটা কন্ট্রিবিউট করেছেন সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি পিপলস পলিটিশিয়ান কীরকম হওয়া উচিত। আমাদের দেশে যদি নিরাপত্তা সংকট না থাকে, আদার থিংস বিং ইকুয়াল, অর্থাৎ সব কিছু যদি স্বাভাবিক ঠিক থাকে, তাহলে একটা জনগণের যে প্রতিনিধি, যে প্রার্থী, সে কিন্তু জনগণের সাথে কানেক্ট করেই রাজনীতি করবে। আমাদের বর্তমানে যে রাজনৈতিক ট্রেন্ডটা আছে বা অতীতের যে এস্টাবলিশমেন্ট আছে, সেটা হচ্ছে যে নেতা হয় সে এত বড় একটা আইকনিক ফিগার হয়, তার এত প্রভাব প্রতিপত্তি থাকে যে তার চোখ ধাঁধানো এই জৌলস দেখে মানুষ এক ধরনের নত শিরে তার আনুগত্যের কারণে বা তার প্রতি আনুগত্যর মনোভাব নিয়ে তাকে ভোট দেয়। কিন্তু
হাদি দেখিয়েছেন যে রাজনীতিটা আসলে কিভাবে হওয়া উচিত, একটা বিকল্প উনি দেখিয়েছেন, সেটা হচ্ছে জনগণের কাছে যে জনগণের কথা শুনে জনগণের অ্যাসপাইরেশনকে, এখন সেই অ্যাসপাইরেশন ভালো কি খারাপ সেটা নিয়ে আরেকটা বিতর্ক হতে পারে, কিন্তু সেই অ্যাসপাইরেশনকে নিয়ে কিভাবে সেটাকে ম্যাচ করে আমরা ওই রাজনীতিটা করতে পারি। পাশ্চাত্যে আমরা দেখেছি যে জোহরান মামদানি উনি নিউ ইয়র্কে এই ধরনের রাজনীতি করেছেন এবং সে রাজনীতি করে উনি সাফল্য পেয়েছেন। জোহরান মামদানি উনি কিন্তু ট্রাম্পকে ফ্যাসিস্ট বলেছেন। অন্যদিকে জোহরান মামদানির যে ভোটার তার একটা ভালো সংখ্যক ভোটার ট্রাম্পেরও ভোটার। এটা কেন হয়েছে? জোহরান মামদানি ওই ভোটারদের কাছেও গিয়েছেন, রাস্তায় উনি দাঁড়িয়ে থেকেছেন, প্রথম দিকে মানুষ তাকে ইগনোর করতো, তারপরও তিনি রাস্তায় দাঁড়িয়ে থেকেছেন এবং সবার সাথে কথা বলেছেন। সে ট্রাম্পের ভোটার হলেও তার সাথে কথা বলেছেন, ও তুমি তো ট্রাম্পের ভোটার, তার মানে তুমি আমার সাথে তোমার মতের মিল নাই, তাহলে তোমার সাথে আমি কথা বলবো না, এই ধরনের মেন্টালিটি উনি কিন্তু শো করেন নাই। তারপর উনি এইভাবে সবাইকে কমন গ্রাউন্ড খুঁজে খুঁজে কার সাথে কোন কমন গ্রাউন্ডে আমার আছে সেটার বেসিসে আমি তার ভোটটা টানার চেষ্টা করছি, এই কাজটা করেছেন। হাদি জোহরান মামদানির চেয়ে অনেক বড় কাজ করেছেন, কিন্তু আমরা সেটাকে রেকগনাইজ করছি না। জোহরান মামদানি যেটা করেছে, হাদি তো সেটা করেছে, তার চেয়ে বড় কথা সে একটা রেভলিউশন করেছে। জোহরান মামদানি রেভলিউশন করেনি এবং হাদিকে এই নিরাপত্তা ঝুঁকির মধ্যে জীবন দিতে হয়েছে, যেটা জোহরান মামদানির ওই ধরনের কোনো থ্রেট কখনোই ছিল না। কিন্তু সম্ভবত আমরা ওই সাদা ইউরোপিয়ান বা ওয়েস্টার্ন জিনিস না হলে আসলে আমরা ঘরের স্বর্ণ চিনতে পারি না, সেই কারণেই কিনা আমরা হাদিকে রেকগনাইজ করতে পারছি না সেভাবে। মানে এই যে হাদির মধ্যে যে সম্ভাবনা, আমরা তো এটাও শুনেছি যে 200 ভোট পাবে না হাদি, কিন্তু আজকে দেখলাম যে লাখ লাখ মানুষ, তার মানে হাদির এই যে একটা সম্ভাবনা সেটি নির্বাচনের প্রভাব ফেলতো আপনি বলতে চাইছেন? নির্বাচনে তো ডেফিনেটলি প্রভাব ফেলতো, 200 ভোটও পাবে না এইটা কারা বলেছেন আমি জানি না। হাদির কিছু প্রচারণা আমার দেখার সুযোগ হয়েছে। উনি যেদিন শহীদ হলেন তার সেই শুক্রবারের আগের শুক্রবার জুলাই মিনারে ওখানে আরেকটা কর্মসূচি ছিল অন্য আরেকটা ইস্যুতে, সেইখানে আমি পাশেই ছিলাম। তো সেইখানে উনি তখন হেঁটে যাচ্ছিলেন, তো ওনার সাথেই 10-15 জন ছিল, অর্থাৎ কোনো টাকা পয়সার ওই যে ম্যাসিভ ক্যাম্পেইন ফান্ড এগুলো ছাড়াই ওনার সাথে কিন্তু 10-15 জন হাঁটতো, স্বেচ্ছাই হাঁটতো, এবং তার মধ্যে খুনিরাও ওই সুযোগটা নিয়ে এসে তারা ঢুকে গিয়েছে। কিন্তু এর অর্থ হচ্ছে যে তার নিশ্চয়ই তার মধ্যে কোনো আপিল ছিল, কোনো কারিজমা ছিল। এছাড়া রিক্সা নিয়ে, ভ্যান নিয়ে বহু মানুষ তার প্রচারণায় যুক্ত হয়েছে। সো মাত্র 200টা ভোট যে পাবে তার জন্য তো নিশ্চয়ই 200 জন প্রচারণা চালাবে না, মানে অন্তত প্রচারণা যারা চালাচ্ছে তারা তো অ্যাটলিস্ট তাকে ভোট দিবে। না, এখানে দুইটা প্রশ্ন করতে চাই যে এই যে তার একটা সাহস, মানে তার বাড়িতে আমরা দেখছি যে টিনের ঘর, মানে সে যেখান থেকে উঠে এসেছে সে এখন আবার সে সংসদে যাচ্ছে, এই যে অডাসিটি, এই যে সাহস, মানে এইরকম কি আরো হাদি হওয়ার কি সম্ভাবনা দেখছেন বাংলাদেশের এই রাজনীতির মাঠে? ডেফিনেটলি আপনার জুলাইয়ের মাধ্যমেই তো এটা শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যান্টিনের যে খাবারের অবস্থা, সেই খাবার খেয়ে যারা বড় হয়েছে, যারা গণরুমে থেকেছে, তারা সামনে উঠে এসেছে না। আমরা জুলাইয়ের মাধ্যমে, জুলাইয়ের একটা শ্রেণী চরিত্রও আছে বাংলাদেশের, যে নিউ মিডল ক্লাস, আপকামিং মিডল ক্লাস। ধরেন আপনি শহীদ আবু সাইদের কথা চিন্তা করেন, উনি শহীদ হলেন কিভাবে? উনি তো একটা কৃষকের ছেলে, উনি ফার্স্ট টাইম, উনি ওনার জেনারেশনে, মানে ওনার পরিবারে ফার্স্ট টাইম গ্র্যাজুয়েট হতে যাচ্ছিলেন, যেটা হতে পারলো না, ঘাতকের বুলেটের কারণে তিনি হতে পারলেন না। অর্থাৎ এই লোকগুলো কিন্তু জুলাই বিপ্লব করেছে, যারা এর আগে আন্ডার প্রিভিলেজড ছিল এবং আস্তে আস্তে তারা সোশ্যাল ল্যাডারে, সোশিও ইকোনমিক আপওয়ার্ড মোবিলিটির মাধ্যমে তারা উঠে আসছে। তো হাদি এই বিগার ট্রেন্ডেরই একটা পার্ট, বাট হ্যাঁ, উনি ট্রেন্ডের এক প্যাসিভ ফলোয়ার না, বরঞ্চ যারা সেট করছিল তাদের মধ্যে একজন। তবে সেইখানে যদি মানে সংক্ষেপে বলি যে আপনার এই কথা ধরে যে এটা হয়তো অনেকে বুঝতে পারেনি, মানে আমাদের জীবিত যে হাদি এবং এই যে শহীদ হাদির মধ্যে মূল্যায়নের একটা উপলক্ষ বা একটা অনুষঙ্গ কি এই যে জাতীয় সংসদ ভবনের এই ঐতিহাসিক জানাজা, সব মত এবং মানুষের এই যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ? সরি, আমি বুঝতে পারিনি আপনার প্রশ্নটা। না, যেটা বলছিলাম যে এই যে মানে আপনি বলছিলেন যে এই জোহরান মামদানিকে যেভাবে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে বা হয়, মূল্যায়ন করা হয়, হাদির অনেক কর্মকাণ্ড হয়তো ওইভাবে আলোচনায় আসেনি, মানে সেই জায়গায় মানে প্রশ্নটা হলো যে জীবিত যে হাদি, যাকে আমরা কয়েকদিন আগেও নির্বাচনের মাঠে হেঁটে চলতে দেখতাম, এবং আজকে যে শহীদ হাদি, তার মধ্যে মানে ওই সময় আপনি বলছিলেন 15 বা 20 জন লোক থাকতো, কিন্তু এখন তার জানাজায় দেখা যাচ্ছে
মানে লক্ষ লক্ষ এখানে 15-20 জন লোক থাকতো, তার মানে এই না যে 15 আর 20টা মানুষই তার শুধুমাত্র সমর্থক ছিল। তার তো অনলাইনে এবং অন্যত্র অলরেডি অফলাইনেও ম্যাসিভ ফলোয়িং ছিল। বাট আপনার সবাই তো সব দিন তার প্রচারণায় যাবে না। এবং ধরেন যেই লোকটা 2 লক্ষ ভোট পাচ্ছে নির্বাচনে, তার নির্বাচনের প্রচারণায় কি 2 লক্ষ মানুষ আসে, নাকি তার সমাবেশে প্রতিবার 2 লক্ষ মানুষ আসে? তো বেশিরভাগ মানুষই তো আপনার সমর্থন ব্যক্ত করার জন্য রাস্তায় নেমে যায় না। আর সবাই যদি সমর্থন ব্যক্ত করার জন্য রাস্তায় নেমে যেত, তাহলে তো আমরা কোনোদিন চলাফেরাই করতে পারতাম না, ঢাকা শহর সবসময় ব্লকড হয়ে থাকতো। তো ওই 15-20 জন ছিল, কিন্তু তার সাইলেন্ট ফলোয়ার ছিল, তার সমর্থন করছে, হয়তো অনলাইনে তাকে সাপোর্ট করছে, অন্যান্যভাবে ফাইন্যান্সিয়ালি তাকে সাপোর্ট করছে, কিন্তু হয়তো রাস্তা নামছে না এরকম মানুষের। আবার যে 15-20 জন মানুষ, তারাও হয়তো রোটেট করছে, খুনিরা একদিন সুযোগ করে ঢুকে গিয়েছে, এর আগে তারা ছিল না, আবার বর্তমানে তারা নাই, মানে ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব কালচারাল সেন্টারের যে অ্যাপারেটাস সেখানে তারা নাই, তারপরেও তো এগুলো চলছে। তো জীবিত হাদির সাপোর্টার কম ছিল আর মৃত হাদির সাপোর্টার বেশি, এই ন্যারেটিভটা আমার মনে হয় সম্পূর্ণ সঠিক হবে না। এখানে একটা জিনিস আমরা অ্যাকনলেজ করতে পারি, সেই জিনিসটা হচ্ছে যখন কেউ জীবিত থাকে, আপনার সে যখন তার একটা নিজস্ব সত্তা থাকে, ভয়েস থাকে, তখন স্বাভাবিকভাবে স্বয়ংক্রিয়ভাবে তার বিরুদ্ধে একটা অপোজিশন তৈরি হয়। তো আপনি যদি কাউকে রাজনীতির ঊর্ধ্বে উঠাতে চান, তাহলে তাকে পলিটিক্যাল ফিল্ড থেকে তুলে নিতে হয়। আমরা যখন কাউকে অনেক রিভিয়ার করি, অনেক সম্মান করি, বলি যে তাকে রাজনীতির মধ্যে টেনে নামাবেন না। অর্থাৎ রাজনীতির মধ্যে টেনে নামানো মানে তাকে বিতর্কযোগ্য করে ফেলা। আমরা তাকে নিয়ে বিতর্ক করি না যে আমাদের জন্য থ্রেট না। যেহেতু হাদি পলিটিক্সে একজন ফিগার ছিলেন, ফ্যাক্টর ছিলেন জীবিত অবস্থায়, সে কারণে তার এক ধরনের অপোনেন্ট ছিল। কিন্তু আজকে যেহেতু তিনি নাই, তার অপোনেন্টরাও আজকে আর তাকে অপোনেন্ট আকারে দেখানোর বা দেখার গুরুত্বটা বা দরকারটা প্রয়োজনটা মনে করেনি। কিন্তু প্রশ্নটা এখানে করতে চাই, আপনি যে সম্ভাবনার কথা বললেন, যে হয়তো দৃশ্যত দেখা যাচ্ছে যে কম সংখ্যক লোক, কিন্তু এখানে সাপোর্টার যারা পেছন থেকে সহায়তা করছেন কিংবা সমর্থন অনেক মানুষের ছিল, এই সম্ভাবনাটা কি তার জন্য কাল হয়েছিল কিনা, এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেব। তার আগে একটা বিরতিতে যেতে হবে। দর্শক দেখছেন ভোটের ট্রেন, যাচ্ছে একটি বিরতিতে। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন, আর আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। দর্শক, আজকের আলোচনার বিষয় ভোট মঞ্চের এই আলোচনাকে সম্প্রসারিত করতে স্টুডিওতে আছেন রাজনীতি বিশ্লেষক মোহাম্মদ ইশাক। তার কাছে সরাসরি চলে যাচ্ছি। ইশাক, আপনার কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম, এই যে তার মধ্যে একটা সম্ভাবনা যেটি ছিল, এটি কি তার জন্য একটা কাল হয়েছে কিনা, এর সঙ্গে আরেকটা প্রশ্ন যোগ করে দেই। সেটা হলো যে এই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের সঙ্গে এই ধরনের হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আপনার দৃষ্টিতে আপনি দেখেন কিনা? আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নের উত্তরও হ্যাঁ। প্রথমত, হাদি যে ধরনের রাজনীতি করতেন, এটা ছিল কমপ্লিটলি আনফিল্টার্ড একটা পলিটিক্স। উনি যা বিশ্বাস করতেন, যা জানতেন, সেটা তিনি অকপটে বলে দিতেন। যখন ধরেন কোনো একজন রাজনীতিবিদ, উনি একটা বড় রাজনৈতিক দলের সাথে যুক্ত, তখন তিনি অনেক কথাই বলতে পারেন না, বিশেষ করে বাংলাদেশের মতন বাস্তবতায়। কারণ এতে করে ওই দলের উপর দায় আসতে পারে বা দলের সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে দলের স্বার্থে বা তার সাথে সংযুক্ত আরও অনেক মানুষের স্বার্থে উনি নিজেকে সেন্সর করতে থাকেন। কিন্তু হাদি উনি কখনো নিজেকে সেন্সর করার দরকার বোধ করেন নাই, যেহেতু উনি আইসোলেটেড ছিলেন, তার এত ধরনের স্বার্থ ছিল না, সেই স্বার্থগুলো রক্ষার জন্য তাকে নিজেকে ফিল্টার করতে হয়নি। এ কারণে আমরা গণঅভ্যুত্থানের পর থেকে, বিপ্লবের পর থেকে আমরা দেখে আসছি যে সরকারের নিয়ন্ত্রণ বাংলাদেশের রাষ্ট্রের সকল সংস্থার উপর কতখানি আছে বা কতখানি তার অভাব আছে, সেটা কিন্তু আমাদের স্পষ্ট। আমি ঠিক নিশ্চিত না এটা আমি কতটা ভেঙে এখানে বলতে পারবো। আজকে যেই ইনকিলাব মঞ্চের যে প্রতিনিধি, যিনি আজকে জানাজায় বক্তব্য দিয়েছেন, উনিও কিন্তু একটা সেন্টেন্স বলেছেন, যেখানে উনি বলেছেন যে রাষ্ট্রীয় বিভিন্ন অ্যাপারেটাসের ভিতরে, হ্যাঁ, উনি এটা বলেছেন যে সিভিল এবং মিলিটারি ফোর্স এর মধ্যে যে অ্যাপারেটাস আছে, তো তাদের ব্যাপারে উনি কিন্তু একটা ইঙ্গিত করেছেন। তো এর ফলে হাদির মতন যারা আনফিল্টার, যাদেরকে বিভিন্ন স্বার্থের জালে বেঁধে তাদের মুখ বন্ধ করা যায় না, তাদেরকে তো তখন তারা হুমকি হয়ে দাঁড়ায়, কারণ তারা অনেক ধরনের কথা বলে,
অনেক বিষয় স্ট্যান্স নেয় যেগুলো হয়তো বড় রাজনৈতিক দলরা তাদের নির্বাচনের স্বার্থে, ভোটের স্বার্থে বা ক্ষমতার ভাগাভাগির প্রসঙ্গে শক্তির সাথে নেগোসিয়েশনের প্রশ্নে তারা তখন আপোষ করে ফেলে, যেটা হাদির করতে হতো না। এ কারণে হয়তো মানে তাকে যেহেতু অন্য কোনোভাবে থামানো যায়নি, এটা একটা হতে পারে সম্ভাবনা, আমি জানি না, আমরা তদন্তে জানতে পারবো। আর দ্বিতীয় যে বিষয়টা এখানে তাহলে আপনার নির্বাচনের সাথে এটা সংযুক্তি কি? নির্বাচনের সাথে এটা ডেফিনেটলি আপনার যোগসূত্র আছে। আমি গতবার যখন আপনার এখানে এসেছিলাম তখন আমি হয়তো তুলনামূলকভাবে ইলোকুয়েন্ট ছিলাম, আজকের দিনটা আমাদের একটু শোকের দিন, কিন্তু সেই দিনও কিন্তু আমি আপনাকে বলেছিলাম যে ভোটের মাঠে সহিংসতা ইনস্টিগেট করাটা এটা আওয়ামী লীগ নামক যেই সন্ত্রাসী ফোর্সটার সাথে আমাদেরকে কমব্যাট করতে হচ্ছে, তাদের এই সন্ত্রাসী সংগঠনটির পলিসি। এটা হাসিনা তার বিভিন্ন বক্তব্যে, টেলিগ্রাম থেকে যে বক্তব্যগুলো লিক হয়ে আসছে সেখানে সে বলেছে, সেটা আমরা শুনেছি। ইন্ডিয়ান বিভিন্ন মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনার পুত্র সেও এটা ক্লিয়ারলি বলেছে যে তারা ভায়োলেন্স করবে। এখানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা নির্বাচনকে বানচাল করা। কারণ আমি আগেও বলেছি, নির্বাচন হলে বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ নামক যে সন্ত্রাসী সংগঠনটি এবং ফরেন এজেন্ট, এটা তো বর্তমানে বাংলাদেশি বেসড কোনো এন্টিটি না, এবং আমরা দেখেছি গত 15-17 বছর তারা একটা নিও কলোনিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চালু করেছিল, যেখানে হাসিনার রোলটা অনেকটা ছিল ভাইসরয় বা গভর্নরের মতন। অন্য দেশের হয়ে তারা দেশকে শাসন করেছে। এখানে বিডিআর ম্যাসাকার সম্পর্কিত যে রিপোর্ট আছে সেখানেও অনেক কিছু এসেছে, অর্থাৎ আমরা কতটা অরক্ষিত ছিলাম। তো এই শক্তিটা তারা ইররিলেভেন্ট হয়ে যাবে ভোটের মাঠে যদি নির্বাচনটা হয়, কারণ মানুষ উদাত্তভাবে, স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিবে। আমার ধারণা ভোটার টার্ন আউটটা যদি তাদেরকে ভয় দেখানো না হয় তাহলে 70-80% হবে, এবং মানুষ তাদের লিডার চুজ করবে। পুরা যে পলিটিক্যাল ফিল্ডটা, এখানে কোনো ভ্যাকুয়াম থাকবে না। বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, অন্য এবি পার্টি হোক, অন্য কোনো ইয়ে হোক, তারা নিয়ে নেবে। আওয়ামী লীগের এখানে আর কোনো স্টেক থাকবে না। এ কারণে তারা ভোটার টার্ন আউট কমাতে চাচ্ছে, তারা সহিংসতা করে মানুষকে ভোট কেন্দ্র যাওয়া থেকে বিরত রাখার জন্য ভীতি প্রদর্শন করতে চাচ্ছে, এবং ভোট থেকে প্রার্থীদেরকেও, আপনি দেখেছেন নারায়ণগঞ্জে একজন প্রার্থী কিন্তু নিজেকে উইথড্র করেছেন এই ভয়ের কারণে। তো অবশ্যই আপনার এখানে নির্বাচন বানচাল করার সাথে না, আপনি শুধু আওয়ামী লীগ এনটিটি এদের সমালোচনা করছেন, কিন্তু সরকারের তো একটা ভূমিকা, গণঅভ্যুত্থান পরবর্তী সরকার অনেক দিক থেকে শক্তিশালী মনে করা হয়, তাদের ভূমিকার তো সমালোচনা করছেন না, তারা কেন নিশ্চিত করতে পারছে না? বিপ্লবের পর থেকে যে সরকার, এই সরকারকে অনেকে শক্তিশালী বলেন, হ্যাঁ, এই অর্থে যে এই সরকারের ব্যাপক জনসমর্থন আছে, কিন্তু আমি একটু আগেই বলছিলাম যে রাষ্ট্রীয় সংস্থাগুলোর উপরে এই সরকারের কর্তৃত্ব কতখানি আছে সেটা নিয়ে আমরা নিশ্চিত না। আমি গত কয়েক মাস ধরে কনস্ট্যান্ট থ্রেটের মধ্যে আছি। আমাকে আমার পরিচয় বলতে হচ্ছে আমার অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, আমার পরিবারের সদস্যদের, এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বারদের অ্যাড্রেস ভাইরাল করে দেওয়া হচ্ছে, পাবলিক করে দেওয়া হচ্ছে, এবং হামলা করতে বলা হচ্ছে। কিন্তু কারা করছে? এখানে আপনার এটা তো ফেক আইডি থেকে কিছু করছে, আওয়ামী লীগ সংশ্লিষ্ট লোকজন করছে, ইন্ডিয়াতে পলাতক যে সন্ত্রাসী ফ্যাসিস্ট আছে তারা করছে। কিন্তু তারপরও আমরা দেখছি যে এ ধরনের আরও অনেক, আমি এখানে নিজেকে জাস্ট একটা উদাহরণ হিসেবে দিলাম, এগুলো আপনার সবাই নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে। সরকারি কর্তা ব্যক্তিরা, কয়েকদিন আগে প্রসিকিউটর, কয়েকদিন আগে না, গতকালকে প্রসিকিউটর জোহার বাড়িতে পেট্রোল বোমা হামলা করেছে। আমি দেখলাম যে বিএনপির একজন নেতার বাসায় আগুন ধরিয়ে দিয়ে তার যে কন্যা তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু সরকার, আমরা দেখছি সরকার এখানে অসহায় অনেক ক্ষেত্রে, এবং যে এখানে অনেক পাওয়ারের অনেক ভর কেন্দ্র তৈরি হয়েছে। আমরা অ্যাকচুয়ালি জানি না বাংলাদেশের ক্ষমতাটা এই মুহূর্তে আসলে ডক্টর ইউনূসের কাছে আছে কি নাই। এই কারণে আমি অনেক সময় সরকারের সমালোচনা করার ক্ষেত্রে একটু রিলাক্টেন্ট থাকি। মোহাম্মদ ইশাক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে হাজির হয়ে আজকের এই ভোটের ট্রেনের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই পর্যায়ে যাচ্ছে আরেকটি বিরতিতে, সঙ্গে থাকুন আপনি। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন ভোটের ট্রেন। এই পর্বে আমরা যেতে চাই প্রান্তিক মানুষের কাছে, জানতে চাই হাদির ভোট মন্ত্র নিয়ে কী ভাবছেন তারা। ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, ভোটের ট্রেনে আমরা আজকে যুক্ত হয়েছি কাচারিঘাট থেকে। আমার সাথে 4জন ব্যক্তি যুক্ত হয়েছেন ময়মনসিংহে, যারা
বৈষম্য বিরোধী আন্দোলন বা ছাত্র জনতার যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনে তাদের কোনো না কোনোভাবে ভূমিকা ছিল। সম্মুখ সারির যোদ্ধাও রয়েছেন বা তাদের সহযোগী রয়েছেন এখানে আমার সাথে। আমি তাদের সাথে একটু কথা বলতে চাই। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, আপনারা জানেন যে শরীফ ওসমান হাদী ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তিনি আততায়ীর গুলিতে নিহত হয়েছেন এবং শহীদ হয়েছেন এবং তার আজকে বিশাল জানাজা হয়েছে, সারা দেশে গায়েবানা জানাজা হয়েছে এবং তার জানাজার উপস্থিতি আসলে আজকে সারা মানুষের উপস্থিতি আজকে সারা বাংলাদেশেই আলোচিত হচ্ছে এবং তার যে কর্মকাণ্ড, তার ভোট, তার যে বক্তব্য, এই বিষয়গুলো কিন্তু চর্চিত হচ্ছে চায়ের স্টল, যে কোনো জায়গায়, পথে প্রান্তরে। আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাই এবং আমাদের আজকের বিষয় ভোটের মন্ত্র। ভোটের মাঠে শরীফ ওসমান হাদী যুক্ত হয়েছিলেন, বিচরণ করছিলেন। আমরা একটু জানতে চাই যে তিনি তো একটা নতুন ধারার ভোট করতে চেয়েছিলেন, আপনার কাছে কি মনে হয়? প্রথমে আমি শরীফ ওসমান হাদী ভাইয়ের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। একই সাথে আমাদের জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক আমাদের এই হাদী ভাই আমাদের আন্দোলনের সাথে ছিল, কিন্তু আমরা আন্দোলনের যে স্পিডটা ছিল, আমরা যেভাবে বাংলাদেশকে নিয়ে ভাবতাম, আমরা আগামীর বাংলাদেশকে নিয়ে যেভাবে স্বপ্নটা দেখতাম, সেটা হয়তো জুলাই আন্দোলনের পরবর্তীতে অনেকে অনেক দিকে রুটির মতো টেনে টেনে ছিঁড়ে খেয়ে ফেলছে। কিন্তু হাদী ভাই তার ভিন্ন ধারা থেকে তার যে চিন্তাধারা ছিল, ইনকিলাব মঞ্চে ঢাকা থেকে যাত্রা শুরু করলেও প্রত্যেকটা বিভাগীয় শহরে তার পদচারণা ছিল, সবার সাথে কথা বলেছে। আধিপত্যের বিরুদ্ধে যে তার লড়াইটা ছিল, বাংলাদেশের মানুষ যেটা চায়, সাধারণ মানুষ যেটা চায় যে ইন্ডিয়ার দাসত্ব থেকে মুক্তি হওয়ার, এই লক্ষ্য নিয়ে তার যাত্রাটা শুরু হয়েছিল। কিন্তু আমরা নির্বাচনের প্রচারণায় তার যে মুভমেন্টটা দেখেছিলাম যে আসলে একজন সাধারণ শিক্ষার্থী থেকে একজন শিক্ষক, একজন সাহিত্যিক থেকে সে যেভাবে নির্বাচনের মাঠে বা একজন সংসদ সদস্য হিসাবে যেভাবে প্রাসঙ্গিক হয়ে উঠতেছিলেন, আমরা আসলে একটা স্বপ্ন দেখতেছিলাম যে হাদী ভাই নির্বাচনের মাঠে যখন প্রচারণা যাচ্ছিল তখন দেখতাম যে সাধারণ মানুষ কেউ একটা টুপি পড়ায় দিচ্ছে তাকে, কেউ 2000-5000 টাকা দিচ্ছে, আবার কেউ তার ঘৃণার বহির্প্রকাশ হিসাবে যখন ময়লা পানি তার উপরে ছড়ে ফেলছিল, তখন হাদী ভাই আবার বলছিল যে আপনার 3 বার ময়লা ফেলুন, সমস্যা নাই, কিন্তু আমি আপনাদের কাছে আবার আসবো। এটা নিয়ে আমি কখনো মন খারাপ। ধন্যবাদ। আমরা শুনছিলাম যে শরীফ ওসমান হাদী ইলেকশনের মাঠে বা ভোটের মাঠেও একটি নতুন ধারা সৃষ্টির চেষ্টা করছিলেন। তো আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? শরীফ ওসমান হাদী যে কাজটি মূলত করেছিলেন, উনি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না হয়ে উনি কিন্তু একটি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠিত করেছিলেন, কালচারাল একটি প্রোগ্রাম উনি চালু করেছিলেন। কারণ উনি মনে প্রাণে বিশ্বাস করতেন যে বাংলাদেশকে যদি আমরা বিদেশি আগ্রাসন সহ এই যে গতানুগতিক রাজনীতি সেই ধারা থেকে বের করে নিয়ে আসতে চাই, তাহলে এখানে একটা কালচারাল রেভলিউশন লাগবে। সেই চিন্তা থেকে কিন্তু উনি ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠিত করেছিলেন। আর ওনার যে ভোটের ধরন ছিল, উনি কিন্তু ফজরের নামাজের পর সম্পূর্ণ ব্যতিক্রম একটা নিয়মে মসজিদে গিয়ে উনি ওনার নির্বাচনী প্রচারণা করেছেন এবং ওনার কিন্তু বিশাল বড় কোনো কর্মী বাহিনী নেই, মাত্র 2-4-5-10 জনকে ব্যক্তিকে নিয়ে কিন্তু উনি এই কাজগুলো করেছেন। এটা হচ্ছে আমাদের রাজনীতিতে একেবারে নতুন একটি ধারা। আগে আমরা চিন্তা করতাম টাকা না থাকলে এবং আধিপত্য না থাকলে আমরা কেউ কখনো রাজনীতিতে যুক্ত হতে পারি না এবং সফল হতে পারি না। সেই ধারাটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন শরীফ ওসমান হাদী। ধন্যবাদ। আমরা একটু আমার ডান পাশে যেতে চাই। আমি একটু জানতে চাই যে হাদী ভোটের মাঠে যে নতুন ধারা সৃষ্টি করতে চেয়েছিলেন এবং আধিপত্য এবং টাকা পয়সা ছাড়াও যে নির্বাচন করা যায় তার একটি যাত্রা তিনি শুরু করেছিলেন, এটি কি আসলে আমাদের রাজনীতিতে বা ভোটের মাঠে কতটুকু কাজে লাগবে? দেখেন, হাদী ছিল আমাদের নতুন দিনের নতুন রাজনীতির পোস্টার বয়। এই উপমহাদেশের রাজনীতিতে যে পরিবর্তন প্রয়োজন, সেই পরিবর্তনের একটি ডাক দিয়েছিলেন ওসমান হাদী। এবং হাদী দেখবেন শুধুমাত্র বাংলাদেশ নয়, সারা বিশ্বে একটি নাড়া ফেলেছিল। কিভাবে? সে ভোটারদের কাছে চলে যাচ্ছে ভ্যান নিয়ে। হাদী কি করছে? হাদী বাতাসা এবং মুড়ির মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা উদ্বুদ্ধ করছে এবং শুরু করছে। আপনি দেখবেন যে বৃহৎ বাংলার যে আইডিয়া এবং এই বাংলাদেশের যে দিল্লির দাসত্ব মুক্ত হয়ে, ভারতের আধিপত্য মুক্ত হয়ে নতুন দিনের যে রাজনীতির কথা সবাই বলেছে, কিন্তু কেউ সূচনা করতে পারেনি, এটা সূচনা করেছে একমাত্র হাদী। উনি যখন একজন মহিলার কাছে যাচ্ছেন, একজন মায়ের কাছে যাচ্ছেন, সে বলতেছে যে আমার কাজ করার টাকা, আমার বাচ্চার টিফিনের টাকা, ডিম বিক্রি করার টাকা বাবা তোমার জন্য রেখে দিয়েছি, এই টাকা দিয়ে তুমি নির্বাচনে অংশগ্রহণ করবা। অর্থাৎ মাসেল পাওয়ারের বাইরে, ব্ল্যাক মানির বাইরে হাদী নতুন দিনের একটা রাজনীতির সূচনা বাংলাদেশে করেছিল এবং সে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এই ধরনের রাজনীতি সবাইকে করতে হবে এবং অন্যান্য রাজনীতিবিদদের জন্য সে রাজনীতিটাকে কঠিন করে দিয়েছিল। আমরা মনে করি আগামী দিনে। ধন্যবাদ। আমি একটু ডান পাশে আরেকজনের কাছে যেতে চাই যে শরীফ ওসমান হাদীর যে ইলেকশন, তার যে আধিপত্য বিরোধী সংগ্রাম,
আমরা একটা জিনিস সবসময় দেখতে পাই, সে কিন্তু আধিপত্য বিরোধী যেমন ছিল, তেমনি সে একটি গণতান্ত্রিক বাংলাদেশও দেখতে চেয়েছিল। সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে তার অবস্থান ছিল। আপনার কি মনে হয়? আপনি একটি অসম্ভব মেধাবী মানুষের কথা আছে আমরা স্মরণ করছি শ্রদ্ধার সাথে। জালকাঠি থেকে উঠে আসে একটা মানুষ, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, মাদ্রাসা থেকে। উনি দেখেন আপনি যখন এই গণতন্ত্রের কথা বলতেন, একদিকে আইনের শাসনের কথা বলতেন, ভারতীয় জাতীয়তাবাদের বিরুদ্ধে বলতেন, পাশাপাশি সংস্কৃতি বিপ্লবের কথা বলতেন। প্রথম আলোর যখন একটা অঘটন ঘটতে যাচ্ছিল, হামলা হচ্ছিল, উনি বলছিলেন যে প্রথম আলো বন্ধ করবেন, কেন পারলে 10টা প্রথম আলো বানান। ছায়ানটের বিরুদ্ধে, উদ্দিচির বিরুদ্ধে উনি বলেছেন তার অধিকার রেখে আপনার একটা ছায়ানট তৈরি করেন, একটা উদ্দিচি তৈরি করেন। এই যে ভিন্ন ধারার মানুষের ভিন্ন মতাবলম্বে অন্য সম্মান করা, প্লাস ভোটের মাঠে আমরা জানি নেতাদের কাছে জনগণ যেতে হয়। হাদি একটা নতুন ধারা সূচনা করেছেন যে জনগণের কাছে নেতারা চলে যাওয়া, এবং জনগণ তাকে 2 টাকা 5 টাকা। আমি সর্বশেষ দেখছিলাম একজন সম্ভবত এক ভদ্রলোক 50,000 একটা বান্ডিল দিচ্ছিলেন। উনি বলছিলেন আপনি তো আমার বড় লোক বানিয়ে দিচ্ছেন, এবং প্রতিদিন ডায়েরি নিয়ে উনি বলছিলেন আমার এত টাকা আয় হচ্ছে, এত টাকা ব্যয় হচ্ছে। এই যে একেধারে রাজনৈতিক বয়ান শোনানো, সংস্কৃতি আন্দোলনে ডাক দেওয়া, পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা, অর্থাৎ বাংলাদেশের যে মূল 3টা প্রবলেম, ভারতীয় বাংলাদেশ আগ্রাসন, গণতন্ত্রহীনতা এবং রাজনীতিবিদদের করাপশন, এই 3টা জায়গায় উনি দারুণভাবে নক করতে পেরেছেন। এবং অনেকে হুমকির মুখে পড়ে গিয়েছেন যে হাদি যেই একাই যে বিপ্লব ঘোষণা করেছিলেন, আমরা ধারণা করেছিলাম, এবং আজকের এই জানাজা প্রমাণ করেছে হাদির এই রাজনৈতিক দ্বারা বাংলাদেশ সফল হওয়ার পথে ছিল। আমাদের দুর্ভাগ্য আমরা ধরে রাখতে পারিনি, তবে হাদির এই পথ চলা নিশ্চিতভাবেই বাংলাদেশের মানুষকে নাড়া দিয়ে গেছে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ময়মনসিংহের 4 জন ব্যক্তির সাথে। তারা যে বিষয়টি বলেছেন যে হাদি যে নতুন ধারার সূচনা করে গেছে ভোটের মাঠে, তার সাংস্কৃতিক কর্মকাণ্ড বা আধিপত্য বিরোধী যে তার যে সংগ্রাম, যে রাস্তা সে তৈরি করে দিয়েছে, সেই রাস্তায় বাংলাদেশ হাঁটবে। এবং আগামী নির্বাচনে হাদির নির্বাচনের যে প্রচারণা, তার কৌশল, তার যে টাকা ছাড়া, আধিপত্য ছাড়াও যে নির্বাচন করা যায়, মানুষের কাছে যাওয়া যায়, যে পথ হাদি দেখিয়ে দিয়েছে, সেটি আগামী দিনে রাজনীতিবিদরা অনুসরণ করবে, এটি প্রত্যাশা করছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে আজকের ভোটের আড্ডার সর্বশেষ। দারুণ আলোচনা হয়েছে, ধন্যবাদ হারুনুর রশিদ। আমরা ভবিষ্যতে আবারও আপনার সঙ্গে যুক্ত হবে এবং প্রান্তিক মানুষের মতামত নেব। দর্শক, এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাকেও।